এই ভিডিওতে কিছু ওয়াচ লিস্টের স্টকের কথা বলবো, 5 থেকে 10টা স্টকের কথা আলোচনা হবে যেটা আগামী সপ্তাহের জন্য বা এই ফেব্রুয়ারি মাসে আমার মানে র্যাডারে থাকবে সুইং ট্রেডিং এর জন্য। ভিডিও শুরু করার আগে বলে দিই, কোনো রকম স্টকে কিন্তু বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নয়, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না, জাস্ট অ্যানালিসিস পারপাসে স্টকগুলোকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো সুতরাং নিজেরা অ্যানালিসিস করে নিজেদের ডিসিশন নেবেন। এর মধ্যে আমার কিন্তু মানে আমি করছি বলেই বা আমি এই ওয়াচ লিস্টটা শেয়ার করছি বলেই এই স্টকগুলোতেই ট্রেড করতে হবে সেরকম কিন্তু কিছু বলা হচ্ছে না, ঠিক আছে। যদিও এটাও জানেন যে আমি মানে আমার এই ওয়াচ লিস্ট থেকে নিজে পার্সোনালিও ট্রেড করি এবং তার এন্ট্রি এক্সিট এসব নিয়ে ট্রেড শেষ হওয়ার পর আপনাদের সাথে আলোচনা করি জাস্ট ফর লার্নিং পারপাস, সেই জিনিসগুলো কিন্তু থাকবেও। যদিও যদি একটু বলে নিই, জানুয়ারি মাসে কিন্তু আমার এই যে এরকম ওয়াচলিস্ট শেয়ার করা হয়েছিল তার থেকেই আমি ট্রেড করেছিলাম এবং জানুয়ারি মাসের পিএনএল স্টেটমেন্ট কিন্তু আপনাদের সামনে শেয়ার করা হয়েছে উইথ মানে তার সেই ভিডিওটার মধ্যে ছিল যে সুইং ট্রেডিং করে সত্যি কি সংসার চালানো যায়, কত ক্যাপিটাল লাগে, কি মেন্টালিটি বা কি সাইকোলজি হওয়ার কথা, সেই ভিডিওটা কিন্তু দেখে নেবেন। না দেখে থাকলে আমি এই ভিডিওর শেষে এন্ডে এই ভিডিওটার লিংক দিয়ে দেবো, প্লিজ দেখবেন, ঠিক আছে। তো চলুন এবার শুরু করি আজকের এই ভিডিওটা। এবং একমাত্র মোটামুটি এই চ্যানেলেই মানে আমি মানে এই চ্যানেলেই আপনারা পান যেখানে আমি শুধুমাত্র স্টকের নাম বলে চলে যাই না, বা সেই স্টকগুলোর মধ্যে 30-40% স্টকে কিন্তু আমি নিজে পার্সোনালি ট্রেড গুলো করি। সুতরাং এই ট্রান্সপারেন্সিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ ভিডিওকে লাইক অবশ্যই করবেন, ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করব এই স্টকগুলোতে তখনই আমি ট্রেড করব যখন আমার দুখানা মেন মার্কেটের কন্ডিশন ফুলফিল হবে। কারণ মার্কেট এখন সাইডওয়েজ হয়ে গেছে, দুটো মেন কন্ডিশন ফুলফিল হলেই আমি কিন্তু ট্রেড করব। সেই কন্ডিশনগুলোও কিন্তু আমি এই ভিডিওর মাঝখানে বলবো, সুতরাং শুধুমাত্র নাম দেখে চলে যাবেন না স্টকের। আর আজকেই আমার চ্যানেলে অপশন ট্রেডিং এর উপর বা সুইং ট্রেডিং এর সাইকোলজির উপর একটা ভিডিও রিলিজ হয়েছে, সেটা অবশ্যই দেখবেন। সেখানে আমি মানে বলা হয়েছিল যে অপশন ট্রেডিং এ মাত্র কয়েকদিন আমি ট্রেড করেছিলাম, সেখানে বলতে একটু ভুল হয়ে গেছিল যে আমি মানে বলেছিলাম যে 21শে ফেব্রুয়ারি বা 22শে ফেব্রুয়ারিতে দেখুন ট্রেড করেছি, মানে 22শে ফেব্রুয়ারির এক্সপায়ারির অপশনটাই আমি ট্রেড করেছি, ওটা বলতে চেয়েছিলাম। দেখুন, এটা যারা অপশন ট্রেড করে সেটা তারা জানেনি যে এখন তো 22 তারিখ হয়নি, মানে 22শে ফেব্রুয়ারি মানে নেক্সট এক্সপায়ারিতে আমি কাজ করেছি, মানে উইকলি এক্সপায়ারিতে কাজ করেছি বা মান্থলি এক্সপায়ারিতে কাজ করেছি, সেই জিনিসগুলো ওটা বোঝা যায়। যারা অপশনে ট্রেড করেন তারা সেটা বোঝা যায়, ওখানে স্ট্রাইক প্রাইস নিয়ে কথা হয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, এটা একটু ক্ল্যারিফাই করে দিলাম আপনাদের। তো এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আমি এই ভিডিওটার লিঙ্কও দিয়ে দেব। প্রথম যে স্টকটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বা তুলে ধরছি সেটা একটু অন্য ধরনের স্টক, হয়তো প্রথম আমার চ্যানেলে আপনারা শুনতে পাবেন। সেটা হচ্ছে লুপিন। লুপিনের চার্টটা একটু দেখি, একটু স্ট্রেট লাইনে অনেকটা বেড়ে গেছে, এখন নিশ্চয়ই এন্ট্রি নয়। একটু যদি সাপোর্টে আসে, একটু রিট্রেসমেন্ট করে, যেটা আমি দেখব যে 1573, 1600 থেকে 1580, 1570 এরকম একটু রিট্রেসমেন্টে যদি পাওয়া যায় তাহলে অবশ্যই এই দিকে একটু নজর রাখতে হবে। পুরো ফার্মা সেক্টরেই কিন্তু অনেক ফার্মা সেক্টরের অনেক স্টকগুলোতে কিন্তু ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে, সুতরাং একটু ফার্মা সেক্টরের স্টকগুলোর উপর একটু নজর আমাদের রাখতে হবে। তো লুপিন সেই অর্থে একটা জিনিস, যখনই এন্ট্রি নেব তার থেকে 2% নিচে একটু স্টপ লস থাকবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের দেখতে হবে। স্টপ লস ছাড়া আমি পার্সোনালি কোনো সুইং ট্রেড করি না, সুতরাং সেই রিকোয়েস্ট থাকবে যারা ট্রেড করেন শর্ট টার্ম ট্রেড স্পেশালি, তারা কিন্তু স্টপ লস ছাড়া ট্রেড করবেন না। পরের স্টক নিয়ে আসি। পরের স্টক জিও ফিনান্সিয়াল সার্ভিসেস। অ্যাজ আ ডিসক্লেমার, আমার পার্সোনাল পোর্টফোলিওতে আছে ইনভেস্টমেন্টের জন্য, লং টার্ম ইনভেস্টমেন্ট অবশ্যই, কিন্তু এখন যেটা নিয়ে কথা বলছি সেটা পিওরলি একটু ট্রেডিং পার্সপেক্টিভে। স্টকটা ভোলাটাইল, প্রথমে বলেনি, মানে 3-4-5% করে এক এক দিন মাঝে মাঝে মুভমেন্ট হতে পারে, সুতরাং সেই অনুযায়ী অ্যালোকেশনটা করব, মানে খুব কম পরিমাণে খুব কম সংখ্যায় আমি স্টক নেব
যদি আমি ট্রেড করি কারণ সেক্ষেত্রে আমার কি 3-4% ভোলাটিলিটিটা আমি হ্যান্ডেল করতে পারবো, মানে বুঝতে পারছেন পজিশন সাইজিংটা ইম্পর্টেন্ট হবে। কারণ স্টকটা দেখুন উপরে গেছিল, স্টকটা একটু 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 শর্ট টার্ম বুলরানে আছে, তারপর উপরে গেছিল, তারপর নিচে এসে একটা বাউন্স ব্যাক দেওয়ার প্রবণতা দেখিয়েছে। সুতরাং এই 270-273 লেভেলটাই মোটামুটি একটু ঠিক। স্টপ লস কোথায় হবে? 250 এই লেভেলে, সুতরাং অনেকটাই দূরে। সেই অনুযায়ী পজিশন সাইজিংটা আমাদের ক্যালকুলেট করে নিতে হবে যার যার রিস্ক অনুযায়ী, ঠিক আছে। কিন্তু চার্টে একটু ভালো স্ট্রাকচার তৈরি হচ্ছে, একটু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের। যদিও জানেন যে যদি ফান্ডামেন্টালটা আমি বলি, এখন ওদের লাইসেন্সিং নেওয়া এইসবের কাজগুলো চলছে, আসল বিজনেস এখনো কিন্তু শুরু হয়নি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুডকো বা হাটকো, যেভাবেই উচ্চারণ করেন না কেন, যায় আসে না অতটা। স্টকটা 200 টাকার উপরে গেছিল বাজেটের সময়, যে পিএম এর যে মানে রুরাল ঘর বাড়ি তৈরির যে একটা পুশ দেখা যায় এই বাজেটে, তার উপর বেস করে কিন্তু সেদিন 20%-এর মতো বেড়েছিল। তারপর স্টকটা একটু সাইডওয়েজ আছে, এই সাইডওয়েজে অ্যাকুমুলেশনের একটা ভালো সুযোগ এনে দেয়। যেখানে 200 টাকার উপরে যদি থাকে স্টকটা নিশ্চয়ই ভালো, সেক্ষেত্রে স্টপ লস থাকবে 190-180-তে লেটেস্ট করেছে, নিচে গেছিল, সুতরাং তার লো একটু দূরেই থাকবে 180-তে ধরুন স্টপ লস, সেই অনুযায়ী পজিশন সাইজিংটা একটু করতে হবে। অনেকে বলবেন এই কি 200 টাকার জিনিস 180-তে স্টপ লস, এত পার্সেন্টেজ টার্মসে এখানে দেখলে হবে না। আমি যদি 100টা স্টক নিয়ে কাজ করি, তার বদলে আমি 10টা বা 20টা স্টক নিয়ে কাজ করব, কারণ এক এক দিনের ক্যান্ডেলটাই দেখতে পাচ্ছেন। এইগুলো স্টকের চারিত্রিক বৈশিষ্ট্যটাই এরকম যে একদিনে 20 টাকার মতো বাড়ছে, মানে পার্সেন্টেজ টার্মসে হয়তো 5%, 10% করে বাড়ছে বা কমছে, কারণ স্টকটা নিচ থেকে প্রায় ডবল 3 গুণ হয়ে গেছে অলরেডি। তারপরে তো এরকম ভোলাটাইল দেখা যেতেই পারে। সুতরাং এইসব ভোলাটাইল স্টকে একমাত্র হচ্ছে যে অল্প করে পজিশন সাইজ নেওয়া, তারপর আপনার দিকে পজিশন গেলে আস্তে আস্তে পজিশন সাইজ বাড়ানো, এইভাবেই ট্রেড করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, তো যাই হোক, এই স্টকে একটু নজর রাখা যেতে পারে। 200-র উপরে ভালো লাগছে, ঠিক 200 টাকাতেই বন্ধ দিয়েছে। এর পরের যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসজিভিএন। এসজিভিএন অনেক দিন ধরেই রেডারে ছিল, ভালো রকম একটু মুভমেন্ট দিচ্ছিল, তারপর আবার একটু সাইডওয়েজ হয়েছে। যদি 135-130 এইসবের লেভেলে আসে, যেখানে আগের থেকে ব্রেকআউট দিয়েছে, সেই জায়গাটা ভালো, যদিও আগের দিন প্রায় সেই লেভেলের কাছাকাছি বন্ধ দিয়েছে। সুতরাং এই লেভেলটা একটু দেখা যেতে পারে। হ্যাঁ, কিছুদিন আরো হয়তো কনসোলিডেট করতে পারে, 126-130-এর কাছাকাছি আসতে পারে, সেক্ষেত্রে আর একটু অ্যাড করার ব্যাপার থাকতে পারে। তবে এসজিভিএন এমনি যে ব্যবসাটা খারাপ হয়ে গেছে তা নয়, সেগুলো রেলওয়ে স্টকগুলোর প্রতিও অ্যাপ্লিকেবল। রেলওয়ে স্টক একটা নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে, একটু অপেক্ষা করুন। কিন্তু এসজিভিএন কেও আমাদের রেডারে রাখা যেতে পারে জাস্ট ফর অ্যানালিসিস পারপাস, ঠিক আছে। হ্যাঁ, স্টপ লস গুলো একটু দূরে হবে এক্ষেত্রে, যেমন আমি যেখানেই এন্ট্রি নেবো তার থেকে স্টপ লস যেমন আমার 125-130 এই লেভেলে আসছে, 125-এর লেভেলে ক্লোজিং বেসিসে, যেটা অনেকটা দূরে হলে ওই কেন দূরে হবেই, কেননা স্টকটা মুভমেন্টও বেশি করেছে। যখন আপনার রেঞ্জ বড় হয়ে যায় তখন আপনার স্টপ লস গুলোও বড় হয়, তার জন্য পজিশন সাইজকে সেভাবেই তৈরি করতে হবে। একদিনে পজিশন সাইজ তৈরি করার কোনো ব্যাপার নেই। হ্যালে যেমন আমি পজিশন সাইজ তৈরি করেছিলাম, প্রথমে 6টা কিনেছিলাম, একটু জল মেপেছিলাম, তারপর যখন আবার নিচে এসে উপরের দিকে যাচ্ছিল তখন আমি 150টা কোয়ান্টিটি নিয়েছিলাম, সেখান থেকে প্রফিট বুক হয়েছে। যারা হ্যালের আমার ট্রেডটাকে ফলো করতে পেরেছেন, ট্রেডিং স্ট্র্যাটেজিটা, তারা বুঝবেন। আমার অলরেডি এই নিয়ে ভিডিও আছে, আমার চ্যানেলে দেখে নেবেন। আমার মনে হয় এই সব দিকে একটু ভিডিওগুলো আছে, 12 দিন 10 দিন আগের, একটু দেখে নেবেন, ঠিক আছে। তো চলুন এবার পরের স্টক নিয়ে আলোচনা করি। তার আগে এই সিরিজটা বা এই ভিডিওটাকে যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন ভিডিওকে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে এরকম ওয়াচ লিস্ট বা এই ওয়াচ লিস্ট থেকে আমি যে ট্রেড নেব সেই ট্রেডের কোনো লার্নিং যদি আপনাদের সাথে শেয়ার করি, তার নোটিফিকেশন যাতে আপনার কাছে চলে আসে, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। যারা এখনো আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে টেলিগ্রামের, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। আমি মাঝে মাঝে মার্কেট আপডেট সেখানেও দিয়ে থাকি। আচ্ছা, এবার এসজিভিএন এর পর একটা যে স্টক যেটা একটু অন্যরকম আলোচনা করব, ঠিক
একদম শর্ট টার্ম ট্রেডিং পারপাসে নয়, একটু মিডিয়াম টার্মের জন্য থাকবে, সেটা হচ্ছে এলআইসি অফ ইন্ডিয়া। জানেন পিএম এর বক্তব্য এসেছিল লোকসভায় দাঁড়িয়ে, যেখানে এলআইসি নিয়ে কথা বলা হয়েছিল, এবং তার একটা মুভমেন্ট তো দেখা যায়। যখন দেশের পিএম একটা পার্টিকুলার কোম্পানি নিয়ে বলেন, তখন তার উপর একটা আলাদা ফোকাস থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং এলআইসি তার আইপিও দামের উপরে চলছে, যেটা একটা ভালো দিক, কারণ অনেক ট্রেডাররাই বা অনেক ইনভেস্টররা তাতে ফেসেছিল। সুতরাং তার একটা ব্যাপার থাকবে। এবার ইনভেস্টররা দাম পাচ্ছে, অনেকে হয়তো প্রফিট বুক করারও প্ল্যান দেবে। এতে যদি একটু নিচের দিকে আসে তাহলে একটু অ্যাকুমুলেশনের ব্যবস্থা করা যায়। যদি এই সব দিকে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়, যেটা 950 964 দিক, সেখানে না হলেও 1000 টাকার যত কাছাকাছি পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে ভালো। সুতরাং এই দিকে একটু নজর রাখতে হবে। এমনিতে স্ট্রাকচারালি এখনো 1080 টাকা যে দাম চলছে, 1050 টাকা, 1080, এই দামেও কিন্তু এলআইসি একটু ওয়াচ লিস্টে দেখার মতো, মানে ভালো লাগছে আমার পার্সোনালি বলছি। আরো যদি একটু নিচে আসে আর একটু ভালোই, কিন্তু ওই স্টপ লস সেখানে স্ট্রিক্টলি কিন্তু 950-এর নিচে থাকবে, 940 বা 930। ওটা যদি ভেঙে যায় তাহলে বেরিয়ে যেতে হবে। যে ব্যাপারটা এখান থেকে যে ব্রেকআউট হয়েছিল, সেই লেভেলের যদি নিচেও ট্রেড করে তাহলে তো ব্রেকআউটের একটা ফেলিয়ার হিসাবে ধরবো। সেক্ষেত্রে ট্রেডিং থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপার আমি বলছি, ইনভেস্টরদের জন্য এখানে কথা হচ্ছে না। বারবার বলি, আপনারা অনেকে গুলিয়ে ফেলেন ইনভেস্টিং আর ট্রেডিং, এখানে ট্রেডিং এর উপর কথা হচ্ছে, ইনভেস্টিং এর উপর নয়, ঠিক আছে? আচ্ছা, চলুন এরপরে এই ভিডিওতে কিন্তু আমি আরো দুটো কন্ডিশনের কথা বলবো, যে দুটো কন্ডিশন হলেই আমি এই স্টকগুলোতে সুইং ট্রেডিং এর জন্য ভাববো, বা নেক্সট উইকে সুইং ট্রেডিং এর জন্য ভাববো, না হলে ভাববো না। সেই দুটো কন্ডিশন কি সেটা জানার জন্য প্লিজ ভিডিওতে থাকুন, আমি নিশ্চয়ই বলবো। তারপর যে আরেকটা স্টকের কথা আমার পার্সোনালি ভালো লাগছে, যেখানে একটু নজর রাখা যাবে, সেটা হচ্ছে টাটা মোটরস। হ্যাঁ, আপনাদের মনে হবে আরে টাটা মোটরস তো সঞ্জয় অনেকবার বলেছো। হ্যাঁ বলেছি, এবং টাটা মোটরস ভালো রিটার্ন দিচ্ছেও তো, তাই না? টাটা মোটরস 915 টাকায় এসেছে, 860 865-তে যদি আবার আসে তাহলে আরেকটা ব্যাপার, এন্ট্রি আবার পাওয়া যায়। কিন্তু 800 টাকায় একবার এন্ট্রি দিয়েছিল, 809 টাকায় এখানে আমি আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কি? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা ওয়াচ লিস্টটা নিজেরাও ফলো করেন। এই জায়গায় আমি কিন্তু আগের ওয়াচ লিস্টে বলেছিলাম, আগের ওয়াচ লিস্টের ভিডিও মনে হয় এখানেই আছে। আমি ওয়াচ লিস্টটা তৈরি করেছিলাম, এই যে 6 স্টকের ওয়াচ লিস্ট, এইখানে 2 উইক আগের আমার 6 স্টকের ওয়াচ লিস্ট। হ্যাঁ, 10% আপসাইড বলে প্রশ্ন একটা তুলেছিলাম, এবং 6টা স্টকের একটা ওয়াচ লিস্ট শেয়ার করেছিলাম। তার মধ্যে টাটা মোটরস 809 টাকায় আমি আপনাদের চিনিয়েছিলাম। যাই হোক, তারপর থেকে তো অনেক অন্য লেভেলে চলে গেছে। টাটা মোটরস 809 টাকা থেকে 900 টাকা, 950 টাকা ছুঁয়ে এসেছে। যাই হোক, এখনো ভালো লাগছে, এখনো স্ট্রাকচার ভালো আছে। নতুন করে কি এন্ট্রি নেওয়া যায়? একটু ডিপসে এন্ট্রি নিতে হবে। এখন তো দেখুন, এখন তো আর 809 টাকায় নেই, এখন 909 টাকায় আছে। সুতরাং 2 সপ্তাহের মধ্যে 100-150 টাকা বেড়ে গেছে যে স্টক, তাতে তো একটু রিস্ক থেকেই যায়, তাই না? একটু রিস্ক থেকেই যায়। তবে এখনো ভালো লাগছে, স্টকটা ভালো আছে, মানে স্টকের রেজাল্ট ভালো হচ্ছে, কোম্পানি খারাপ নয়। কিন্তু হ্যাঁ, এবার 100-150 টাকা বেড়েছে, এবার একটু হয়তো সাইডওয়েজ থাকবে। কালকে কিনলে পরশুদিনই যে দাম আপনার দামের উপরে চলবে তা হয়তো নয়। সুতরাং ডিপস, বাই অন ডিপসের স্ট্র্যাটেজি এখানেও থাকবে, কিন্তু একটু নজরে রাখার মতো। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেই স্টকটা হলো নতুন একটা স্টক, ডিএলএফ। ডিএলএফ একটু কিন্তু খুব সুন্দর ব্রেকআউটের জায়গায় আছে। হ্যাঁ, ডিএলএফ কিন্তু খুব সুন্দর ব্রেকআউটের জায়গায় আছে। এই লেভেল থেকে ব্রেকআউট অলরেডি দিয়ে দিয়েছে, 810 টাকার উপরে এসে ব্রেকআউট দিয়ে দিয়েছে, কিন্তু তারপর এর আগের দিন আবার নিচে এসেছিল। সুতরাং ইন্ট্রাডেতেও কিন্তু স্টকগুলো সুযোগ দেয়, মাঝে মাঝে নিচে আসে, কারেকশনে নিচে আসে। তো সেই দিকে নজর রাখতে হবে। আগের দিন যদি কেউ এন্ট্রি করে থাকেন খুবই ভালো, আগের দিনের নিচের লোতে স্টপ লস থাকবে, মানে 808 টাকায় স্টপ লস থাকবে। স্টপ লসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো বলছি 808 টাকায় বা 805 টাকায় স্টপ লস থাকবে। একটু কনজারভেটিভ হলে 800 টাকায় স্টপ লস দিয়ে তার রাখবো আমি, যদি একটু অ্যাগ্রেসিভ হই, কনজারভেটিভ নয় সরি, একটু অ্যাগ্রেসিভ যদি হয় 800 টাকায়, যদি অতটা নিতে পারি। 800 টাকা একটা রাউন্ড ফিগারও ব্যাপার আছে, তো ওরকম স্টপ লস থাকবে। তাছাড়া কিন্তু স্ট্রাকচারালি খুব ভালো স্টকটা, কিন্তু হায়ার হাই হায়ার লো করে উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, এবং ইনফ্রাস্ট্রাকচার এসবের উপর একটু সরকারেরও জোর আছে। সুতরাং তার উপরে কিন্তু ডিএলএফ এ একটু মুভমেন্ট যে এসেছে সেটা তো দেখাই যাচ্ছে চার্টে। এটাও কিন্তু ওয়াচ লিস্টে রাখার মতো স্টক, ঠিক আছে? চলুন এর পরের স্টক নিয়ে আলোচনা করি,
সেটা হচ্ছে অ্যালকেম ল্যাবরেটরি। একটু বড় টিকিট সাইজের স্টক, 5,000 টাকার, কিন্তু ঠিক আছে। এই লেভেল থেকে কিন্তু একটা ব্রেকআউট লক্ষ্য করা গেছে। এই লেভেল থেকে দেখতেই পাচ্ছেন আগের যেটা সুইং লো মানে সুইং হাই ছিল তার উপরে ও যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে এবং সেখানে ক্লোজিং দিয়েছে, তার উপরে ক্লোজিং দিয়েছে। সুতরাং আগামী সপ্তাহগুলোতে এর উপরে, এই স্টকটার উপর কিন্তু একটু নজর রাখা যেতে পারে অ্যালকেম ল্যাবরেটরিজের উপর। ওষুধ সেক্টরে বা মেডিসিন সেক্টরের কিন্তু অ্যালকেমের যথেষ্ট নাম আছে, ভালো ভালো অ্যান্টিবায়োটিক এরা তৈরি করে, সুতরাং এই দিকে একটু নজর রাখা যেতে পারে। সেক্ষেত্রে সুইং এর স্টপ লস হবে এই যে ক্যান্ডেল তার নিচে 5,121, 5,100 এরকম লেভেলে। পরের স্টকটা একটু স্লো মুভিং স্টক, আমি বলেই নিচ্ছি, একটু স্লো মুভিং স্টক এনএমডিসি। কিন্তু এর ফান্ডামেন্টালটা ভালো, অনেক ভালো ভালো নতুন ধরনের কাজ করছে এরা। এনএমডিসি একটু মাইনিং এর বিজনেস, মাইনিং অ্যান্ড মেটালস সেক্টরের সাথে জড়িত, সুতরাং এতে কিন্তু ভোলাটিলিটি ভালো থাকে। সুতরাং একটা বলে নি, যারা একটু অ্যাগ্রেসিভ ট্রেডার নন, যারা এই মেটালের ভোলাটিলিটিটা, কিন্তু কারণ বিদেশের বাজারে মেটালের যা দাম ধার্য হয় সেই অনুযায়ী মেটাল সেক্টর বা আমাদের মাইনিং সেক্টর কিন্তু অনেক মুভমেন্ট করে, নিউজ বেসড। সুতরাং তার উপরে যদি আপনারা অ্যাগ্রেসিভ ট্রেডার না হন, সেই ভোলাটিলিটি যদি না নিতে পারেন, তাহলে কিন্তু মেটাল সেক্টরে ট্রেড করাটা উচিত নয়। সেম আমি কথা বলছি, টাটা স্টিল বলুন, বেদান্ত বলুন, এনএমডিসি বলুন, এগুলো কিন্তু একটু এই ধরনের, এই জাতীয় স্টক, এগুলোর উপর নজর রাখবেন। তবে এনএমডিসিটা একটু কনসলিডেট করছে, এখান থেকে কিন্তু ব্রেকআউট যদি 244, 245-এর উপর দেয়, যদি ব্রেকআউট দেয় 244, 245-এর উপর, সেক্ষেত্রে কিন্তু ভালো, একটু নোট ডাউন করে রাখবেন যে লেভেলগুলো আমি বলছি। চলুন পরের কথাটা বলি, সেটা হচ্ছে পাওয়ার ফিনান্স। পাওয়ার ফিনান্স স্টকটা কিন্তু কারেকশন হয়েছে, এটা একটু অ্যাগ্রেসিভ ট্রেড হয়ে যাবে। এখানে কন্ডিশন থাকবে যদি এই 528, 530 লেভেলটা যদিও 530-এর উপর ট্রেড করে কনসিস্টেন্ট বেসিসে, তখন আমি পার্সোনালি দেখব, না হলে দেখবো না। সেক্ষেত্রে স্টপ লস থাকবে 525। যদি 525-এর নিচে ক্লোজিং দেয় তাহলে আমি বেরিয়ে যাব। 525-এর নিচে ক্লোজিং আর 530-এর উপর আমি একটু পার্সোনালি দেখব। পিএফসি জাতীয় স্টকটাকে ভালো স্টক, পাওয়ারের কোম্পানি, জানেন আরইসির মতোই কোম্পানি, পাওয়ারের দিকে ফিনান্সিং করে, খারাপ নয়, কিন্তু ওই একটু লেভেলটা মেনে কাজ করতে হবে, কারণ একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, একটু প্রফিট বুকিং এসেছে উপরের লেভেল থেকে। তো যাই হোক, এই চ্যানেলগুলো এই নিয়ে তো আলোচনা করলাম। এবার দুটো স্টক নিয়ে আপনাদের মনে প্রচুর প্রশ্ন থাকে, তা নিয়ে একটু ছুঁয়ে দিচ্ছি। একটা হচ্ছে ইরেডা নিয়ে আমি কয়েকদিন আগেও ভিডিও বানিয়েছিলাম যে লোয়ার সার্কিটে চলছে, তো কি সেক্ষেত্রে অনেকে না বুঝে কমেন্ট করেছেন যে ইরেডাতে 5 বছরের বাদে দেখবেন দাম 500 টাকায় যাবে। আরে বাবা, 5 বছর কেন, যদি 2 বছর পরেও 500 টাকায় যায়, সবচেয়ে খুশি আমিই হব, কারণ অনেক রিটেলাররাই এতে আছে। কিন্তু 2 বছর, 3 বছর, 4 বছর যখন নিয়ে কথা হচ্ছে, সেটা তো ইনভেস্টমেন্ট নিয়ে হচ্ছে, সেটা তো আর প্রাইস দেখে দাম হয় না। ইনভেস্টমেন্ট যারা চার্ট দেখে বা প্রাইস দেখে, শুধুমাত্র দাম দেখে যারা ইনভেস্টমেন্টের ডিসিশন নেয়, আমি বলবো সেটা একটু মূর্খতা হয়ে যায়, তাই না? শুধু দাম দেখে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে নেই, দামের সাথে আপনি ফান্ডামেন্টাল দেখবেন, সেটা দেখবেন। তারপরে আমি যে ভিডিওতে বলেছিলাম যে যখন ইরেডা নিয়ে যে লোয়ার সার্কিটে চলছে, বা আমি নিজেও এই লেভেলে আমি নিজেও প্রফিট বুক করে বেরিয়ে গেছিলাম, তখন আমি কি বলেছিলাম যে ট্রেডিং যারা শর্ট টার্ম 2 সপ্তাহের জন্য ট্রেড নিয়েছেন, 1 সপ্তাহের জন্য ট্রেড নিয়েছেন, তাদের জন্য কিছু সাবধান বাণী আমি দিয়েছিলাম। আমি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলছিই না। সুতরাং সেটা নিয়ে ভাববেন না, তার জন্য তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে। এবং আপনারা যদি চান আমি এই পাওয়ার সেক্টর বা এইসব যে নতুন সেক্টরগুলো আছে, ইরেডা, রিনিউয়েবল বলুন, তার নিয়ে একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর একটা ডিটেল ভিডিও করব। যদি আপনারা চান নিচে একটু কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি নিশ্চয়ই প্ল্যান করব, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ইরেডাতে 3 দিন পরপর সার্কিট লেগেছে, যদি 167, 165-র কাছে এসে সার্কিট খোলে এবং তারপর যদি উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখায়, তখন কিন্তু যারা খুব রিস্কি, আবার বলছি, যারা খুব রিস্কি ট্রেডার, তারাই এর মধ্যে আসবেন। তাছাড়া কিন্তু আসার প্ল্যান না করাই ভালো, কারণ কখন সার্কিট লাগবে, কখন সার্কিট ওপেন হবে আমরা কেউ জানি না। সুতরাং তার দিকে একটা নজর রাখতে হবে। প্লাস অনেকগুলো স্টকে, আমি ইরেডাতের কথা বলছি না, আমি অনেকগুলো স্টকে যেমন আইআরএফসি, এসব দিকে কিন্তু সরকারের কখন অফার ফর সেল আসে সেটাও জানা নেই। মানে ওখানে 80% বা 75%-এর বেশি যেসব কোম্পানিগুলোতে, সেগুলোতে কিন্তু একটা ওএফএস এর একটা খাড়া কিন্তু ঝুলে আছে, সেটা কিন্তু একটু নজরে রাখবেন। চলুন, ইরেডা নিয়ে বললাম কথা। সুতরাং আমি গড় রাজি এখনো যে এখানে পজিশন নেওয়ার। লোয়ার সার্কিট চলছে বলেই আমাকে লাফিয়ে পড়ে বাই করতে হবে তা নয়। সার্কিট টার্কিট
খুলুক, একটু স্টেবল হোক স্টকটা, তারপর দেখা যাবে। তারপর একটা যে স্টকে আমার নজর আছে, সেটা যেটা আমার ওয়াচ লিস্টে আছে, সেটা হচ্ছে ইরকন টেকনোলজি, ইরকন ইন্টারন্যাশনাল। রেলওয়ে স্টকগুলো কিন্তু উপর থেকে ভালো রকম কারেক্ট হয়েছে। উপর থেকে কারেক্ট হওয়ার পর এবার কিন্তু একটু সাপোর্ট জোনে আসছে। সাপোর্ট জোনে চার্টে বলছে আসছে, আসলে কি সে সাপোর্ট নিচ্ছে সেটা দেখতে হবে। যদি এখান থেকে একটু প্রাইস অ্যাকশন দেখায়, এবার বলবে সঞ্জয় প্রাইস অ্যাকশন মানে কি, মানে একটু হায়ার এই যে রেঞ্জ এটা তৈরি করেছে, এই রেঞ্জের উপরে ব্রেক করে ট্রেড করছে, এরকম যদি দেখায়, তখন এর নিচেকে স্টপ লস রেখে, মানে 220-কে স্টপ লস রেখে আমি একটু ট্রেডিংয়ে যাব। ঠিক আছে, যদি সে 230-235-এর উপর ট্রেড করে, বোঝা গেল। এরকম প্রাইস অ্যাকশন যদি দেখায়, এরকম হায়ার হাই এরকম হায়ার লো তৈরি করে একটু উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, তখন বাইং এর সিদ্ধান্ত দেখা যেতে পারে। আবার রেলওয়ে স্টকগুলোতে, কারণ রেলওয়ে স্টকগুলো একটু এখন দাঁড়িয়ে আছে, কারণ অনেকটা প্রফিট দিয়েছে, এবার একটু তো ঝেমাতে অনেক দিনই পারে, মানে কয়েক মাসও ঝিমিয়ে থাকতে পারে, মানে কতদিন পারে সেটা কেউ বলতে পারে না। সুতরাং চার্ট প্যাটার্নের উপর নজর রাখবো, ওয়াচ লিস্টে থাকবে, প্রাইস অ্যাকশন দেখবো তারপর। ঠিক আছে, ওকে। এবার দুটো কন্ডিশন, যেটা কন্ডিশন আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, সেটা নিয়ে কথা বলি, যে কোন কন্ডিশনগুলো ফুলফিল হলেই আমি এই সুইং ট্রেডে, পজিটিভ সাইডে সুইং ট্রেডিংগুলো আমি দেখব। প্রথম কথা হচ্ছে, আমি নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সকে অবশ্যই দেখব। মিড ক্যাপ ইন্ডেক্স যদি তার 20 এমএস আগের বার, কিন্তু আগের উইকেই, মানে আগের দিন সাপোর্ট নিয়ে একটু বাউন্স দিয়েছে, ঠিক আছে, ডেইলি চার্টে, উইকলি চার্টে নয়, ডেইলি চার্টে। তো সেইটা একটু নজর রাখতে হবে। যদি এই 17,700-র নিচে মিড ক্যাপ ইন্ডেক্স ট্রেড করতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি সুইং ট্রেডিংয়ে থাকবো না। আবার বলছি, পজিটিভ সাইডে সুইং ট্রেডিংয়ে থাকবো না যদি মিড ক্যাপ 150 ইন্ডেক্স 17,700-র নিচে ট্রেড করতে থাকে। এখন 18,000-এ চলছে, ঠিক আছে, এর আগের দিন 17,700-র কাছাকাছি টাচ করেছিল, ঠিক আছে, কিন্তু যদি ওই 18,000-এ থাকলো, 17,900-তে থাকছে, ঠিক আছে, এখানে একটু টাইম স্পেন্ড করছে, ইটস ওকে। কিন্তু যদি ও নিচে চলে আসে, এই আগের দিনের ক্লোজিং এর নিচে ট্রেড করে ক্লোজিং বেসিসে, তাহলে আমি সুইং ট্রেডিং এর জন্য স্টকগুলোকে দেখব না। কারণ ওভারঅল মার্কেট যখন উইক থাকে, তখন আমি সুইং ট্রেডিং থেকে একটু বিরত থাকি বা একটু রিঅ্যাসেস করি, ঠিক আছে, বা করলেও পজিশন সাইজ অত্যন্ত কম রাখবো। যদি আমি 100টা স্টক নিতে চাই, সেক্ষেত্রে আমি হয়তো 30টা স্টকে ট্রেড করব, মানে 30 নাম্বার অফ কোয়ান্টিটিতে ট্রেড করবো, মানে 1/3 কোয়ান্টিটি করে নেবো, এরকম, বোঝা গেল। আরেকটা, এটা হলো ফার্স্ট কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি, এটা তো গেল নিফটি, আরেকটা হচ্ছে নিফটি 50, যেটা ব্রডার মার্কেট, সেটার উপরেও আমার নজর থাকবে যে ব্রডার মার্কেট কি করছে। ব্রডার মার্কেট যদি এরকম সাইডওয়েজ থাকে, দেন ওকে, সাইডওয়েজ থাকলে ঠিক আছে, কিন্তু যদি ও নিচে চলে আসে, মানে ধরুন 21,000, প্রথমে তো 21,400 21,500 এটা ভেঙে গেল, দুটো লেভেল বলছি, 21,500 যদি ভেঙে যায়, তারপর 21,200 যদি ভেঙে যায়, এগুলো যদি ভেঙে ট্রেড করে, ক্রিটিক্যাল লেভেলের নিচে ট্রেড করে, তাহলে কিন্তু সে মিড ক্যাপ যতই একটু স্ট্রং দেখাক না কেন, আমি হয় পজিশন সাইজ কমিয়ে দেব, মানে 1/3 আমার পজিশনে নিয়ে যাব, বা আমি বেশিরভাগ ক্যাশে চলে যাব, আমি স্টকে ট্রেডিংয়ে থাকবো না। আমি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না এখানে, যে ইনভেস্টমেন্ট আমি জিরো করে দেবো, একদম নয়। ইনভেস্টমেন্ট তো আরো আমি বাড়াবো, তখন যত নিচে আসুক তত আমি টপ আপ করবো, সেটার কথা হচ্ছে না। আমি শর্ট টার্ম ট্রেডিং এর কথা বলছি। যদি আমি দেখি মিড ক্যাপ ইন্ডেক্স বা আমার নিফটি 50-তে মোমেন্টাম কম হচ্ছে, মেন ক্রিটিক্যাল লেভেলের নিচেটা সেই ইন্ডেক্সগুলো ট্রেড করছে, তখন কিন্তু আমি আমার সুইং ট্রেডিং থেকে একটু বিরত থাকবো। এই কথাটা কিন্তু একটু জানিয়ে দিলাম, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। যাই হোক, আপনাদের স্ক্রিনে ভিডিওটা চলে আসবে, যে ভিডিওটা আমি সুইং ট্রেডিং নিয়ে কথা বলছিলাম, বা আজকে যে আমি একটা নতুন ভিডিও দিয়েছি যেখানে ট্রেডিং সাইকোলজি নিয়ে কথা বলেছি, সেই ভিডিওটা আপনার স্ক্রিনে চলে আসবে, ক্লিক করে অবশ্যই দেখবেন। এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।